আচ্ছা দেখি। যেহেতু নির্দিষ্ট কোনো মাধ্যমে তরঙ্গের বেগ নির্দিষ্ট হয়, এই একটা জিনিস একটু বুঝাই। আমি কিন্তু বলে দিচ্ছি আজকের এখন থেকে কোনো টপিকই তোমাদের পরীক্ষায় থাকবে না। হ্যাঁ? মোটামুটি সহজ একটা প্রশ্ন দিচ্ছি। v equals to f lambda বা অন্যান্য সূত্র থেকে। যেহেতু নির্দিষ্ট কোনো মাধ্যমে তরঙ্গের বেগ নির্দিষ্ট হয়, কাজেই কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে কম্পাঙ্ক তত বেশি হবে। হ্যাঁ, বলো আদনি। ম্যাম হচ্ছে আপনি ওই যে প্রতি সেকেন্ডে 100 বার কম্পিত হতে দেখবো এখান পর্যন্ত পড়াইছিলেন, তার পরের ও প্যারাটা হচ্ছে পড়াননি। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি বলছিলাম আমাকে একটু মনে করায় দিতে, তাই না? ভেরি গুড আপনি। আচ্ছা, তাহলে এখান থেকে একটু দেখো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তরঙ্গের কয়েকটি রাশিমালা আমরা সরল স্পন্দন গতির বেলাতেও ব্যবহার করেছিলাম। তরঙ্গ ও সরল স্পন্দন গতির দুটিতেই পর্যায়কাল বা দোলনকাল রয়েছে। দুটিতে আমরা কম্পাঙ্কের ধারণা ব্যবহার করতে পারি এবং দুটির জন্যই বিস্তার রাশিটি প্রযোজ্য। তবে তরঙ্গ দৈর্ঘ্য রাশিটি শুধু তরঙ্গের বেলায় প্রযোজ্য, সরল স্পন্দন গতির কোনো তরঙ্গ দৈর্ঘ্য নাই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই তরঙ্গের থাকবে। ঠিক একইভাবে তরঙ্গের বেগ একটি রাশি, শুধু তরঙ্গের বেলায় প্রযোজ্য, সরল স্পন্দন গতির কোনো বেগ নেই। তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম যে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই তোমরা বেগ বলি, কারণ বেগের একক কি, মিটার পার সেকেন্ড। একক সময়ে যতটুকু সরণ ঘটায় বা দূরত্ব ঘটায়। যেহেতু একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে f সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে, আমরা জানি f মানে হচ্ছে 1 সেকেন্ডে সে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দেয়। তো কম্পাঙ্ক সেটা হচ্ছে f। তাহলে f সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে, কাজে f প্রতি সেকেন্ডে সে f দূরত্ব অতিক্রম করে। তাহলে তরঙ্গের বেগ কি হবে? প্রতি সেকেন্ডে কত যায়? f ল্যামডা প্রতি সেকেন্ডে, তাই মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে v ইকুয়ালস টু f ল্যামডা। এটা কি আমি আরকি তোমাদেরকে দেখাইছিলাম নরমালি যে t সেকেন্ডে সে একটা দেয়, তাহলে 1 সেকেন্ডে কয়টা দিবে? তো সেটা হতো 1/t, সেটা হচ্ছে কম্পাঙ্ক। আমি এখান থেকেও কিন্তু ম্যাথস দিয়েছি। সো এটা একটু দেখবা। তো এখান থেকে একটা সূত্র আছে v ইকুয়ালস টু f ল্যামডা। এটা দিয়ে অনেক অঙ্ক আছে ব্রডলি, যেটা কিনা তোমাদের পরীক্ষায় নাই, আমি দেই নাই, কারণ এটা আমাদের করাইতে হবে আস্তে ধীরে। তো আসো আমরা এখন পড়াশোনা করি যেটা আমাদের পরীক্ষায় নাই, আমি বলে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে আমাদের হয়তো নেক্সট আমরা যখন পরীক্ষা দিব তখন থাকবে। তাহলে আসো, এখানে একটা জিনিস লিখেছে, সেটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট কোনো মাধ্যমে তরঙ্গের বেগ নির্দিষ্ট হয়, কাজে কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, আবার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে কম্পাঙ্ক তত কম হবে। আচ্ছা, এটার মানে কি? ফার্স্টে বলছে নির্দিষ্ট কোনো মাধ্যম, যেমন আমি যদি বাতাস চিন্তা করি, বাতাস একটা মাধ্যম বা বায়ু একটা মাধ্যম। এই মাধ্যমে শব্দের বেগটা কিন্তু নির্দিষ্ট। আমি যেই শব্দে কথা বলতেছি, আমার শব্দটা যতটুকু বেগে যাচ্ছে, তুমি যদি কথা বলো তোমারটার বেগও সেম থাকবে, আলাদা হবে না। তাহলে মাধ্যম যদি সেম থাকে তাহলে বেগ কি আলাদা হবে নাকি সেম থাকবে? মাধ্যম যদি একটা হয় তাহলে বলো তো। বেগ একই থাকবে। বেগ একই থাকবে, অথবা বেগটা আমি বলতে পারি হাইস্ট কনস্ট্যান্ট থাকবে বা হ্যাঁ। ধ্রুবক থাকবে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে মাধ্যম আমার একটা বা মাধ্যম হচ্ছে একই, তুমি মাধ্যম কোনো চেঞ্জ করো নাই, তাহলে আমি বলবো হচ্ছে তার বেগ হচ্ছে কনস্ট্যান্ট বা বেগ হচ্ছে একই হবে। তো এই জিনিসটা আমার কেন দরকার? কারণ আমরা এখন এখান থেকে রিলেশন বের করব। কিভাবে? যেমন ধরো মাধ্যম যদি একই হয় বা মাধ্যম যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে? যেমন আমি বাতাসের কথা বলতেছি, বাতাসের কথাই আমি বলবো। বাতাস মাধ্যমেই আমি শব্দের বেগ চিন্তা করব। তাহলে দেখো আমার সূত্রটা কি ছিল? v ইকুয়ালস টু f ল্যামডা। তাহলে v যদি ধ্রুবক হয়ে যায়, আমি একটাকে একটু বাম পাশে নিয়ে যাই, কোনটাকে নিতে চাই? ধরো আমি f টাকে নিয়ে গেলাম। তাহলে v বাই f ইকুয়ালস টু ল্যামডা হয়ে যাবে না? জি ম্যাম। হ্যাঁ, এখন v যেহেতু ধ্রুবক, তোমরা কি আমাকে কেউ বলতে পারবা একটা ধ্রুবক আর সমান চিহ্ন এটার বদলে কি লেখা যায়? একটা ধ্রুবক আর সমান চিহ্ন এটার বদলে কি তার লেখা মান। যায়? কারো কোনো আইডিয়া? না, তোমরা হয়তো এটা জানো না। এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। তাহলে হ্যাঁ, একটা সত্যি তাই। ধ্রুবক, হ্যাঁ, এটা জেনেছি কখনো? এটা কি জানো তোমরা? এটার বদলে না, আমরা একটা চিহ্ন ব্যবহার করে এটাকে বলে সমানুপাতিক। আচ্ছা, এটা তাহলে এখন একটু শিখে রাখো। এটা কি ইনফিনিটি? সমানুপাতিক না, এটা ইনফিনিটি না। ইনফিনিটির মতো, অনেক কিন্তু এটা রকমের। ইনফিনিটি না। হ্যাঁ, ইনফিনিটিটা কি হবে? দুইটাই ক্লোজড হবে। ঠিক আছে? আর এটাকে আমরা ইংলিশে বলি প্রপোর্শনাল সাইন্স। অনেক সময় আমরা বলি না যে ওর সাথেও প্রপোর্শনাল বা সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো সমানুপাতিক চিহ্ন মানে কি? যেমন ধরো আমার চুলের কালার আমি যদি চিন্তা করি, আমার চুলের কালারকে ধরো আমি সি বললাম, আর আমার বয়সকে আমি, আমার এজকে আমি ইয়ার্স ওয়াই দিয়ে লিখলাম।
আমার বয়স যত বাড়বে আমার চুলের কালার সাদা হতে থাকবে। সো সাদা চুলের কালারের সংখ্যাটা বাড়তে থাকবে। সো এটাকে আমি প্রপোর্শনাল বলব। মানে আমার বয়স যত বাড়বে আমার সাদা চুলের সংখ্যা তত বাড়বে। এটা কিন্তু নরমাল, তাই না? সো এটাকে বলা হয় প্রপোর্শনাল বা সমানুপাতিক। এখন এটা থেকে তুমি যদি কোনো সূত্র বের করতে চাও তখন কি করতে হয় জানো? সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ইকুয়াল সাইন দিতে হয় এবং একটা ধ্রুবক আনতে হয়। ধরো আমি এখানে ধ্রুবক আনলাম কে। ঠিক আছে? এখন এই কে কিন্তু অনেক কিছু হতে পারে। যেমন কে এর একটা নাম্বারও থাকতে পারে। সেটা হয়তো 2 ও হতে পারে। সো সমানুপাতিক চিহ্ন কিসের পরিবর্তে তুমি লিখতে পারো? একটা ধ্রুবক এবং একটা সমান চিহ্ন। মনে থাকবে এটা? জি ম্যাম। তাহলে আমার যদি একটা মাধ্যমে ভি ধ্রুবক হয়ে যায় আর আমার কাছে একটা সমান চিহ্ন তো আছেই, তাহলে ভিটা সরিয়ে আমি 1/f লিখবো যেহেতু ভি চলে গেছে। আর ল্যামডা তো ল্যামডাই। তাহলে দেখো তো ওদের মধ্যে সম্পর্কটা কি? 1/f প্রপোর্শনাল টু ল্যামডা। এই সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এই ওয়ার্ড গুলা চিনো? এগুলা কখনো শুনছো? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? এফ আর ল্যামডা? ম্যাম হচ্ছে আহ সমানুপাতিক, না, ব্যস্তানুপাতিক। এটা ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আরশা তুমি কিছু বলতেছিলা? না ম্যাম, ওইটাই বলতেছিলাম আমি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি বলতো? যেমন আমি যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে তার কম্পাঙ্ক কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। না, ব্যস্তানুপাতিক মানে কি বলতো? উল্টা, ও অপোজিট হবে। ব্যস্তানুপাতিক উল্টা, হ্যাঁ হ্যাঁ, মানে কমবে। তাহলে কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে আমি যদি এখন আমার কালো চুলের সংখ্যার কথা চিন্তা করি তাহলে আমি বলবো আমার বয়স বাড়ার সাথে সাথে সেটার সংখ্যা কমবে। তো এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক সবসময় ব্যস্ত অনুপাতে রাখা হয়। তোমরা কি ব্যস্ত অনুপাত মানে জানো? রেসিপ্রোকাল মানে 1/something, হ্যাঁ। তাই না? ব্যস্ত অনুপাত বলি না এটাকে? জি। তো এটা একটা জি ম্যাম। ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে এটাই দেখো তোমাদের এখানে লিখছে যে কম্পাঙ্ক যত বেশি হয় মানে এফ যদি বেশি হয়, আসো তো মিলায় দেখি। এফ যদি বেশি হয় তাহলে বলো তো ল্যামডা কি হবে? কম হবে না? হ্যাঁ। তাহলে বলছে এফ বা কম্পাঙ্ক যত বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। আবার উল্টাটাও বলছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এফ তত কম হবে। ঠিক আছে তাহলে সম্পর্কটা জি ম্যাম। ক্লিয়ার? এখন আসো তোমাদের কি সমস্যা হতে পারে? তোমাদের সমস্যা হতে পারে যে আমি যদি মাধ্যম ডিফারেন্ট করি, যেমন আমি এখন বায়ু মাধ্যমে না যে আমি কথা বলতেছি, আমি ধরো পানির নিচে যেয়ে কথা বলতেছি। তো পানির নিচে যেয়ে যদি আমি কথা বলি তাহলে তোমরা আমাকে বলো তো সাধারণত আমার মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল না? সে কি আর বায়ু মাধ্যম আছে? না। না, বায়ু মাধ্যম নাই। তাহলে আমি ধরো তোমাদের সাথে এখন যেভাবে কথা বলতেছি, পানির নিচে যে তোমরা যদি সেম কথাটাই শোনো তোমাদের কাছে অন্য বেগে যাবে, একই বেগে যাবে না। ঠিক আছে? তোমরা চাইলে ট্রাইও করতে পারো কখনো। সো কেউ যদি কখনো ডুব টুব দিতে পারো, ডুব দিয়ে দেখবা একটু কথা বলা ট্রাই করবা, আরেকজন শোনার ট্রাই করবা। দেখবা যে শব্দটা শুনতে একদম অন্যরকম লাগে এবং সেটা অনেক দেরিতেও হয়তো যাচ্ছে বা অনেক তাড়াতাড়ি যাচ্ছে। আসলে একটু তাড়াতাড়ি যায়। অনেক তাড়াতাড়ি যায় কারণ শব্দের বেগ পানিতে অনেক বেশি। আবার লোহাতে আরো বেশি। তুমি লোহা অনেক বড় একটা লোহার পাইপ আছে, তুমি এক মাথায় একটু কান দিয়ে রাখো, অপর মাথায় কেউ টুং করে একটা শব্দ করলে অনেক দ্রুত সেটা তোমার কানে পৌঁছাবে। সো মাধ্যম চেঞ্জ হইলে বেগ কি পরিবর্তন হবে বলো তো? হবে। জি ম্যাম। অবশ্যই হবে। তাহলে মাধ্যম যদি চেঞ্জ হয়, মাধ্যম যদি ভিন্ন ভিন্ন হয়, আমি ভিন্ন ভিন্ন লিখছি, মাধ্যম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমি কি বলবো? বেগটা কেমন হবে? বেগ শব্দের বেগ বা তরঙ্গের বেগ কেমন হবে? ভিন্ন হবে। তরঙ্গের বেগ তখন আর ধ্রুবক থাকবে না, তাই না? ধ্রুবক মানে সবসময় সেম থাকার কথা, কিন্তু এখন আর সবসময় সেম থাকবে না। তুমি পানির তীরে বসে আমার সাথে কথা বললে যে স্পিডে শব্দটা আমার কানে যাবে, তুমি পানির নিচে বসে করলে আমার সাথে কথা বললে সেই শব্দের স্পিডটা আরো বেড়ে যাবে। তাহলে আমি যদি বলি মাধ্যম ভিন্ন হয় তাহলে তার বেগও ভিন্ন হবে। এইটুকু ক্লিয়ার?
জি এখন ম্যাম। আসো আচ্ছা, এখন আসো আমরা আরেকটা রাশি চিন্তা করি, সেটাকে বলি হচ্ছে কম্পাঙ্ক। হুম, কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্ক তীক্ষ্ণতা নির্ধারণ করে, আবার আলোর কম্পাঙ্ক আলোর রং নির্ধারণ করে। তাহলে আমরা যখন শব্দের কথা বলতেছি এটা তীক্ষ্ণতা নির্ধারণ করে। যেমন আমার কম্পাঙ্ক একটু বেশি। সাধারণত মেয়েদের কম্পাঙ্ক কেমন হয়? গলার স্বরের কম্পাঙ্ক অনেক অনেক বেশি হয় নাকি কম হয়? আমারটা একটু কম, সাধারণত অনেক বেশি হয়। যাদের কম্পাঙ্ক অনেক বেশি হয় তাদের ভয়েস অনেক চিকন হয়। সো মেয়েদের ভয়েস দেখবে একটু চিকন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আর ছেলেদের বেলায় তাহলে কম্পাঙ্কটা কেমন হয়? কম্পাঙ্কটা একটু কম হয়, ছেলেদের ভয়েস একটু মোটা হয়। তো এক্ষেত্রে আমি বুঝতে পারতেছি, যেমন আরশাদ যদি কথা বলে, আমি যদি নাও দেখি যে ও কথা বলতেছে, আমি তো বুঝতে পারবো এটা আরশাদ বলতেছে। আদনি যদি কথা বলে আমি বুঝতে পারবো এটা আদনি বলতেছে। তাহলে বলো তো তোমাদের তোমাদেরকে চেনার উপায় কি? তোমাদের চেনার উপায় হচ্ছে তোমাদের ভয়েসটাও, তাই না? কাইন্ড অফ ভয়েস রিকগনিশন। তোমাদের কম্পাঙ্ক যদি আমি জানি, আমি বুঝতে পারবো এটা হচ্ছে আদনি, এটা হচ্ছে আরশাদ। এখন কখনো কি এরকম হবে আরশাদ আদনির কম্পাঙ্ক সেম হয়ে যাবে ভয়েসের? এটা কি কখনো সম্ভব? ম্যাম অ্যাপসের মাধ্যমে পসিবল। হ্যাঁ, মানে রিয়েল লাইফে তো কখনো পসিবল না, রাইট? হ্যাঁ। জি ম্যাম। না, কখনোই পসিবল না। যেমন কাহিনীটা এরকম যে আমি বাঁশি বাজাই, আরেকজন হয়তো গিটার বাজায়। সে গিটার বাজাচ্ছে, তার গিটারের শব্দটা বাঁশির মতো হবে। এটা তো কখনোই সম্ভব না। বাঁশির শব্দ সবসময় বাঁশির মতোই হবে, গিটারের শব্দ সবসময় গিটারের মতোই হবে। তো এটা তোমাদের কানে তোমরা ধরো দেখতেছো না। তো কিভাবে বুঝো যে এটা গিটারের শব্দ নাকি বাঁশির শব্দ? ওদের কম্পাঙ্ক দেখে তুমি বুঝতে পারো। তুমি সবসময় শুনে আসছো। সো মনে রাখবা, যদি শব্দের উৎস কখনো ভিন্ন হয়, তাদের কম্পাঙ্ক ভিন্ন হবে। উৎস যদি ভিন্ন হয়, যেমন আরশাদ যদি কথা বলে আমি বুঝবো এটা হচ্ছে আরশাদ, কারণ ওর কম্পাঙ্ক একরকম, আদনির কম্পাঙ্ক একরকম। উৎস যদি ভিন্ন হয় তাহলে এফ ভিন্ন হবে, মানে কি কম্পাঙ্ক ভিন্ন হবে। কিন্তু আরশাদও কথা বলে সেটাও আমার কানে যাবে, আদনি কথা বলতেছে সেটাও আমার কানে যাবে, এবং সেটা বায়ু মাধ্যমে। তাহলে বলতো বেগ কি সেম থাকবে? না, হ্যাঁ, বেগ থাকবে না। সেম থাকবে না, অবশ্যই সেম থাকবে। বেগ একমাত্র কখন বলো? আহ, মানে আহ, যখন মাধ্যম ভিন্ন হবে তখন? মাধ্যম ভিন্ন হবে, শুধুমাত্র তখন বেগ চেঞ্জ হবে। এছাড়া সবসময় মানে হচ্ছে তুমি যদি বলো যে বেগ সেম হবে না, এটার মানে হচ্ছে তোমরা মাধ্যমও চেঞ্জ করে ফেলছো। আমি তো মাধ্যমের কথা বলি নাই। তোমরা একই মাধ্যমে আছো, দুইজন কথা বলতেছো, আমি কিভাবে এটা আলাদা করব? কারণ তোমাদের দুইজনের কম্পাঙ্ক আলাদা। ক্লিয়ার? কিন্তু আপনিই কথা বলতেছো আমার সাথে, বাতাসে কথা বলতেছো বায়ু মাধ্যমে, তখন আমি তোমার বেগ যেটা পাবো, তুমি পানির নিচে যে আমার সাথে কথা বললে তোমার বেগ আমি আলাদা পাবো, কিন্তু তখন তোমার কম্পাঙ্ক সেম থাকবে। কারণ আমার উৎস তো আলাদা হয় না, আদমি তো আদমিই আছে, তাই না? সো মাধ্যম যদি ভিন্ন হয়, মনে রাখবা বেগ ভিন্ন হবে। কিন্তু মাধ্যম যদি একটা হয় বা একই থাকে, বেগ ধ্রুব হবে। এফ কখন তাহলে ধ্রুব হবে? যদি উৎস একটা থাকে। উৎস যদি কারো একটা থাকে, যেমন উৎস যদি কখনো চেঞ্জ না হয়, একটা ইনস্ট্রুমেন্টই থাকে অথবা একজন পার্সনই থাকে, সব সময় তার এফটা ধ্রুবক হবে, তাই না? বলো তো এতটুকু বুঝছো? তোমরা দুইটা এক্সাম্পল সবসময় মনে রাখবে, একটা হচ্ছে তুমি পানির উপরে কথা বলতেছো, পানির নিচে, এটার মানে কি তুমি তো কথা বলতেছো, তাহলে কম্পাঙ্ক সেম। কি আলাদা? বেগ আলাদা। আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছে, আরশাদ কথা বলতেছে, সবাই বায়ু মাধ্যমে কথা বলতেছি, সবার বেগ সেম, শব্দের বেগ সেম, কিন্তু আমাদের সবার কম্পাঙ্ক আলাদা। ঠিক আছে না? জি জি ম্যাম। হ্যাঁ, এখন আসলে মজার ব্যাপার কি, এটা কেন বলতেছি? এখন ধরো আরশাদের কম্পাঙ্ক হচ্ছে এফ এ, আর আদনি আছে, দুইজনেই দেখি এ দিয়ে। আদনির কম্পাঙ্ক হচ্ছে এ ডি। হুম, তো এখন কি হইলো, আরশাদ যে কথাটা বলবে সেটার বেগ হবে হচ্ছে ভি এফ এ ল্যামডা, আর আদনি যে কথাটা বলবে সেটার বেগ কিন্তু সেমই হবে, বেগ কিন্তু আলাদা হবে না, সেটা হবে এফ এডি ল্যামডা। এখন বলো তো তাদের ল্যামডা কি সেম হবে নাকি ল্যামডা আলাদা হবে? মানে ল্যামডাটা কি ম্যাম ল্যামডাই রাখবো নাকি ল্যামডা এ আর ল্যামডা এডি বানায় দেবো? ম্যাম আলাদা হবে না? অবশ্যই আলাদা হবে। এটা কি বুঝছো তোমরা? জি তোমার ম্যাম। কাছে যদি তিনটা রাশি থাকে, মনে রাখবা তিনটা রাশি যদি থাকে, একটা রাশি যদি ধ্রুবক হয় বাকি দুটা চলক হবে। তোমরা কি ধ্রুবক আর চলক এগুলো বুঝো? জি ম্যাম। তাহলে ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তনশীল না, আর চলক হচ্ছে পরিবর্তনশীল। ভেরি গুড। তাহলে দেখো আপনি তোমার আর আরশাদ দুইজনেরই শব্দের বেগ সেম, মানে ধ্রুবক।
তাহলে তোমাদের কোন দুইটা চলক হয়ে যাবে, এফ আর ল্যামডা না? তাহলে আমি বলবো আরশাদের এফ এর জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা এ, আদনির এফ এডির জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা এডি। এখন আমি বলছি যে আদনি তো মেয়ে অবভিয়াসলি, সো আদনির কম্পাঙ্ক একটু বেশি, ওর কম্পাঙ্ক অনেক তীক্ষ্ণ, অনেক চিকন করে কথা বলে। তাহলে আরশাদেরটা একটু কম, কারণ ও হচ্ছে ছেলে এক্ষেত্রে। তাহলে আমাকে কে বলতে পারবা কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? আরশাদের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে নাকি আদনির শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? আমার বেশি। তরঙ্গ আমার বলো। আচ্ছা, আদনি ম্যাম বলছে আদনিরটা বেশি হবে। আরশাদ বলো। জি ম্যাম, আমারটা হচ্ছে তোমারটা কম হবে মানে আদনিরটা বেশি হবে, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আসো আমরা একটু দেখি তোমরা ঠিকঠাক, দুজনের অ্যান্সারই সেম, তাহলে আসো দেখি ঠিক আছে কিনা তোমাদের। তো তোমরা আমাকে বলছো যে এখানে এফ আর ল্যামডা হচ্ছে ভ্যারিয়েবল, চলক, আর ভি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটাকে একটু বাম পাশে নিয়ে আসি। তো একটাকে বাম পাশে নিয়ে আসলে দেখো তো কি দাঁড়ায়, ভি বাই এফ, এফ এ ইকুয়ালস টু ল্যামডা এ। এখন বলো তো ভি আর ইকুয়াল সাইনের বদলে কি লিখবো? সমানুপাতিক চিহ্ন লিখবো। তাহলে সমানুপাতিক চিহ্ন দিলে কি হয়, 1/f a ইকুয়ালস টু ল্যামডা এ, ইকুয়ালস টু না, সমানুপাতিক, সরি। সো একইভাবে বলো তো আদনিরটাও আমি লিখতে পারি। আদনিরটা আমি কি লিখবো, 1/f a d ইকুয়ালস টু, সরি, সমানুপাতিক চিহ্ন ল্যামডা এডি। এখন বলো তোমাদের অ্যান্সার কি ঠিক ছিল? বলো তো তোমাদের অ্যান্সারটা কি ঠিক ছিল কিনা? বলো এফ এ বা এফ আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে কার শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি? ম্যাম আপনি একটু আবার বলবেন? হ্যাঁ শিওর, আমি বলে, আমি ম্যাম, শুরুতে বলে নিছি আদনির কম্পাঙ্ক বেশি, ঠিক আছে না আদনি? জি। আদনির যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে তার ল্যামডা কি হবে? ম্যাম তরঙ্গ দৈর্ঘ্যটা তাহলে কম হবে। কম হবে না, বলো তো তার ল্যামডাটা? হ্যাঁ। জি ম্যাম। গুড। আবার আরশাদের বেলা আমি কি বলছি, তার এফ এটা কম, তাহলে তার ল্যামডা এটা কেমন হবে বা ল্যামডাটা কত হবে? বেশি হবে না? কি হবে? তার মানে আরশাদের ল্যামডা বেশি বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আদনির তরঙ্গ দৈর্ঘ্য কম। এটা কিন্তু বোঝা যায় কেন, আমরা কিন্তু বলছিলাম যে ধরো তোমার কাছে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, অনেক দেরি বড় করে করে যায়, তার মানে সে একক সময়ে অল্প কয়েকটা তরঙ্গ তৈরি করে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য খুব তাড়াতাড়ি হয়, যেমন খুব শর্ট হয়, এই যে এরকম অনেক তাড়াতাড়ি শেষ করে, তার দেখো একক সময় অনেকগুলা তরঙ্গ দৈর্ঘ্য হয়। তারা যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তোমরা কি এটা বুঝছো বলো তো আমাকে? জি ম্যাম, আমার ক্লিয়ার। ক্লিয়ার? জি আদনি ম্যাম। তুমি বুঝছো? আচ্ছা, হ্যাঁ। এগুলো তোমরা এখন একটু পড়ো, এগুলো থেকে আমরা অনেক ম্যাথস করব, তখন এটা ভালো করে দেখবা, কিন্তু এটা আপাতত তোমার এই যে মান্থলি এক্সামটাতে নাই। আচ্ছা, এবার আসো আরেকটা তাহলে সেম জিনিসই আমরা দেখাই। এবার হচ্ছে আমি দুইটা জিনিস নিব, একটা হচ্ছে বাঁশি, বা বাঁশি না, আমি ধরো মাধ্যম চেঞ্জ করে দেই। একটা মাধ্যম হচ্ছে বায়ু, আর একটা মাধ্যম হচ্ছে পানি। তো ধরো টিউনিং ফর্ক দেখছো তোমরা হয়তো, টিউনিং ফর্ক হচ্ছে এরকম একটা ফর্কের মতো থাকে, লোহা বা কোনো একটা মেটাল দিয়ে তৈরি। এটার এখানে যদি ধাক্কা দেয় টুং 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 করে শব্দ হয় সাধারণত। বিভিন্ন কার্টুনে দেখতে পারো, টম এন্ড জেরি তো মাঝে মাঝে দেখায়, এটাকে আমরা বলি হচ্ছে টিউনিং ফর্ক। ওর এখানে যদি তুমি আস্তে করে বাড়ি দাও না, একটা শব্দ হয় টুং টুং, এরকম করে করে শব্দ হয়। আপনি বলেন কি বললেন, কি কম? বুঝি না আশাদ, আরেকবার বলো। আপনি আরেকটু আগে যেটা বললেন টিউনিং ফর্ম। হ্যাঁ, টিউনিং ফর্ক। ফর্ক মানে কি, কাঁটা চামচ না? জি ম্যাম। হ্যাঁ, টিউনিং ফর্ক বলি এটাকে আমরা। আমি তোমাদেরকে ছবি দেখাই দরকার হলে। এটা দিয়ে অনেক সুন্দর শব্দ করা যায়, তোমরা যখন ফিজিক্সের ল্যাব করবা
বড় হলে, সাধারণত কলেজেই থাকে এটা। সো তখন তোমরা এটা দেখবা, টিউনিং ফর্কটা দেখা যায়। এটা দিয়ে আমাদের ল্যাব আছে। এই যে দেখো, এটা হচ্ছে টিউনিং ফর্ক। এরকম এটাকে তুমি যদি একটু হালকা করে বাড়িয়ে দাও না, এটা টুং 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 এভাবে ভাইব্রেট হতে থাকে আর শব্দ করতে থাকে। এটা সাধারণত শব্দ তৈরি করার জন্যই করা হয় আর কি, সাউন্ড তৈরি করার জন্য বা ফ্রিকোয়েন্সি মাপার জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা, তো এই টিউনিং ফর্কটা আমি কি করলাম, আমি বায়ুতে থেকে একবার শব্দ করলাম, কিছুই না, মনে করো এটা একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, এটা একটা বাঁশি ধরো, চিন্তা করো। তো এটা আমি বায়ুতে রেখে একবার শব্দ করলাম, আর একবার মনে করো আমি পানির মধ্যে নিয়ে গেলাম। তাহলে বলো তো ওদের বেগ কি আলাদা হবে নাকি সেম হবে? ম্যাম আলাদা হবে। আলাদা হবে। আপনি আমাকে বলো ওদের কোন রাশিটা সেম হবে, এই টিউনিং ফর্কের কোন রাশিটা সেম হবে? তিনটা রাশি, ভি, এফ, ল্যামডা। ও বলছে ভি সেম হবে, দুইজনেরই, সরি, ভি আলাদা হবে। ও বলছে বায়ুতে ভি হবে ভি এ আর ধরো, আর পানিতে হবে ভি ডব্লিউ। তাহলে ওর কোন জিনিসটা সেম হবে? আহ হচ্ছে ভি। না, ভি তো আলাদা হবে, আমি যেহেতু বায়ু আর পানি মাধ্যম আলাদা করে ফেলছে, ও কিন্তু একটাই ও টিউনিং ফর্ক তোমার। তাহলে কি হবে বলো তো? একটা বাঁশি মনে করো, এটা একটা উৎস একটাই, তাহলে ওদের এফ তাহলে হচ্ছে যে তার ওই যে কম্পাঙ্কটা ওই ধ্রুবক বাঁশি। হবে না? হ্যাঁ, কম্পাঙ্ক। কেন কম্পাঙ্কটা ধ্রুবক হবে আমি বলছি, উৎস যদি সেম থাকে কম্পাঙ্ক সবসময় ধ্রুবক হয়। আমি তো বলি না আমি দুইটা টিউনিং ফর্ক আনছি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। আমি একটা টিউনিং ফর্ক আনছি। ধরো আমাকে তুমি বায়ুতে এখন কথা বলাচ্ছ, একটু পরে আমাকে পানির নিচে নিয়ে কথা বলাচ্ছ, আমার দুইবার কম্পাঙ্ক আলাদা হবে। পানির নিচে দেখবে আমি অনেক জোরে জোরে, মানে অনেক আরো মোটা ভয়েসে কথা বলতেছি, ঠিক আছে? সো আমার কম্পাঙ্ক আলাদা হয়ে যাবে। কম্পাঙ্কটা সেম থাকবে কিন্তু আমার বেগটা আলাদা হয়ে যাবে। কম্পাঙ্ক সেম থাকবে এটা কিভাবে বুঝবা? কারণ আমি একজনই, আমার সোর্স একটাই। তাহলে আমার কথা বলাটা এরকম জোরে বা মোটা শোনাচ্ছে কেন এখন? কারণ হচ্ছে আমার বেগ আলাদা হয়ে গেছে। এইটুকু কি তোমরা বুঝছো? আমি ভুলে উল্টাটা বলে ফেলছিলাম। এফটা ধ্রুবক থাকবে, এটা কি তোমরা বুঝছো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এবার ধরো আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এফ হচ্ছে ধ্রুবক, তাহলে বুঝতেই পারতেছো ভি ইকুয়ালস টু এফ ল্যামডার মধ্যে ভি এবং হচ্ছে ল্যামডা এরা হচ্ছে চলক, তাই না? আচ্ছা, তো এখানে আমি যদি বলে দেই পানিতে শব্দের বেগ জি ম্যাম। ম্যাম বেশি হচ্ছে হবে। এখানে নেট হ্যাঁ বলো। প্রবলেম দেখাবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ওখানে কি অবস্থা? ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখনো হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি তো আজকে ভাবছিলাম ক্লাসে নিতে পারবো না, আমাদের আজকে কারেন্ট ছিল না অনেকক্ষণ। এই তো 6টা 6:30টার দিকে আসছে, আমি ভাবছিলাম আজকে হয়তো এখানেও ক্লাসটা কারেন্ট নিতে পারবো নেই। না। তোমাদেরও কারেন্ট নাই? আমার চার্জ টার্জ আহ, কিছু ছিল না ল্যাপটপে। আচ্ছা, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? পানি টানি জমে গেছে তোমাদের ওদিকে? মানে হচ্ছে সেরকম বৃষ্টি তা না, হচ্ছে হালকা ঝিরঝিরে। ঝিরঝিরে, কিন্তু অনেক ঝড়ো হাওয়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো তো খুব ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড়, কি ঘূর্ণিঝড় বলো তো? আপনি নাম কি? কিরকম একটা অদ্ভুত নাম, মনে নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি বললাম যে ভি ডব্লিউটা যদি ভি এর থেকে বেশি হয়, এটার মানে কি আদমি? মানে পানিতে শব্দের বেগ বেশি, বাতাসে শব্দের বেগ কম, ঠিক আছে? একটাই টিউনিং ফর্ক, তার মানে তার এফটা ধ্রুবক। তোমরা কি আমাকে বলতে পারবা কার ল্যামডা বড় হবে, ল্যামডা এ নাকি ল্যামডা ডব্লিউ? তাদের মধ্যে সম্পর্কে কে বড় হবে, ল্যামডা এ না ল্যামডা ডব্লিউ? দেখি বের করে দেখাও তো আমাকে এভাবে, একটু আগে যেভাবে দেখাইছি আমি তোমাদেরকে। ম্যাম যে ল্যামডা। ধ্রুবক তোমাদের নেটে মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলো, কে যেন বলতেছিলা? ম্যাম ল্যামডা ডাব্লিউ বড় হবে। ল্যামডা ডব্লিউ। আরশাদের অ্যান্সার আমি পাইছি, আপনি বলো। জি ম্যাম। কোনটা বড় ল্যান্ডার। হবে, ল্যামডা এ না ল্যামডা ডব্লিউ? বলতে পারবা? ম্যাম আরেকবার বলবেন, আপনার কথা শোনাই যায়নি।
আচ্ছা, আরেকবার একটু বুঝো। আমি একটা টিউনিং ফর্ক বায়ুতেও রাখছি, পানিতেও রাখছি। বায়ুতে তার বেগ হচ্ছে VA, পানিতে তার বেগ হচ্ছে VW। দুইটা আলাদা কেন? কারণ আমি মাধ্যম চেঞ্জ করছে। কিন্তু একটাই যেহেতু টিউনিং ফর্ক, তাহলে এফটা হচ্ছে ধ্রুবক। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, যেহেতু পানিতে শব্দের বেগ বেশি বায়ুর থেকে, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে না পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? শব্দের বেগ পানিতে বেশি। বায়ু। আচ্ছা, বায়ু। দুইজন দুই অ্যান্সার দিছো। আরশাদ, আমাকে আগে বলো, ভি আর ল্যামডা এদের মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? জানি আমরা। ম্যাম সমানুপাতিক, না সরি সরি ভেরি গুড। ব্যস্তানুপাতিক। না না না, আরশাদ ঠিক ছিল তো। হ্যাঁ, এফ হচ্ছে একটা ধ্রুবক। তাহলে দেখো, তোমরা আমাকে বলো, হেল্প করো। ইকুয়াল সাইন আর একটা ধ্রুবকের বদলে আমি কি নিয়ে আসবো? বলো, একটা ইকুয়াল সাইন আর একটা ধ্রুবককে চেঞ্জ করে আমি কি নিয়ে আসতে পারি সেখানে? কোন চিহ্ন? ইয়া, কি বলে এটা? ল্যামডা। সমানুপাতিক চিহ্ন না। ও না, আমি বারবার সমানুপাতিক। বলেছি সমানুপাতিক চিহ্ন আনতে পারি। হ্যাঁ। এখন আসো, দেখো এখানে কি কেউ ব্যস্ত অনুপাতে আছে নাকি সমান অনুপাতে আছে? সমান অনুপাত মানে কি জানো? আমি যদি বাম পক্ষকে 2 দিয়ে গুণ দেই, আমার ডান পক্ষ 2 দিয়ে গুণ হয়। আমি আমার বাম পক্ষকে যদি 100 দিয়ে গুণ দেই, আমার ডান পক্ষ 100 গুণ হয়। তার মানে আমি যদি বেগ 100 গুণ বাড়াই, আমার ল্যামডা 100 গুণ বাড়বে। আমার বেগ যদি 2 গুণ বাড়াই, আমার ল্যামডা 2 গুণ বাড়বে। ব্যস্তানুপাতিক হলে উল্টাটা হইতো। আমি যদি 2 গুণ বাড়াই, সে 2 গুণ কমে যাইতো। ঠিক আছে, বা হাফ গুণ হইতো। তাহলে এখানে হচ্ছে সমানুপাতিক। তাহলে কোন ভিটা বড় ছিল বলতো, VW না VA? কোন ভিটা বড় ছিল? ভিএ। না, VW মানে ও পানিতে। আচ্ছা। দেখো হ্যাঁ, গ্রেটারটা। তাহলে যার ভি বড় তার ল্যামডা বড়। তাহলে কোনটা বড় হবে? ল্যামডা বড় হবে। তাহলে ভি আর ল্যামডার মধ্যে সম্পর্ক সমানুপাতিক, আর এফ আর ল্যামডার মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই দুটা জিনিস কি মনে থাকবে? জি ম্যাম, মনে থাকে, বাট একটু নামগুলা কঠিন হয়ে যাচ্ছে, তো এই জন্য ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ, আবার নতুন পড়ছো তো এর জন্য হয়তো ভুলে যাচ্ছ। এটা আমি তোমাদেরকে শর্টকাট দেখায় দিই। তোমার কাছে যদি এভাবে থাকে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, বা যে কোনো ইকুয়েশন যদি এভাবে থাকে, তাহলে দেখো তুমি যার যার সম্পর্ক বের করতে চাও। যেমন তুমি জানতে চাচ্ছ, আচ্ছা আপু, ভি আর ল্যামডা কিরকম অবস্থায় আছে, আমি তখন বলবো তাদের দুজনকে দুই পাশে রাখো ইকুয়াল সাইনের। দেখো তারা দুজন দুই পাশে আছে এবং তারা সমানুপাতিক অবস্থায় আছে, তাহলে তাদের সম্পর্ক সমানুপাতিক। আমি যদি তোমাকে বলি ভি আর এফ এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। দেখো তারা একই ইকুয়েশনের দুই সাইডে আছে এবং তাদের মধ্যে কোনো ব্যস্ত অনুপাত নাই। আমি যদি তোমাদেরকে বলি এফ আর ল্যামডার সম্পর্ক কেমন, এবার তোমার একটু কষ্ট হবে। আমি বলছি যারটা তুমি জানতে চাও তাদের দুজনকে ইকুয়াল সাইনের দুই পাশে নিয়ে যাবা। তাহলে আমি এফ ল্যামডা তো এক পাশে আছে, আমি দুই পাশে নিয়ে গেলে কেমন হবে? ভি বাই এফ হবে। আর এই পাশে হবে ল্যামডা। খেয়াল করো তো, ল্যামডা এবং এফ তার কি সমানুপাতিক আছে নাকি উপর নিচে আছে, মানে ব্যস্ত অনুপাতে আছে? একজন আর এটা ব্যস্ত অনুপাতে আছে। তখন তুমি বলবে এটা ব্যস্ত অনুপাতিক। তাহলে আমি যদি বলি যে একই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তার কম্পাঙ্ক কম হবে, কারণ ব্যস্তানুপাতিক। আবার আমি যদি এটা বলি, ভিন্ন মাধ্যমে শব্দের বেগ যদি বেশি হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে না? কারণ সেটা সমানুপাতিক। ক্লিয়ার তো? তাহলে আমরা এখান থেকে এটাই জানতে পারলাম যে ভি এর সাথে ল্যামডা বা এফ যাই বলো না কেন, সেটা সমানুপাতিক। আর এফ এর সাথে বা ল্যামডার সাথে বা এফ এর সাথে দেখাই, এফ এর সাথে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কে? ল্যামডা। মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে সে হচ্ছে ব্যস্তানুপাতিক। এই দুইটা জিনিস কি তোমরা বুঝছো? জি ম্যাম। এবার আমি যখন ক্লিয়ার। ভি ইকুয়ালস টু, আচ্ছা, আমি যখন ভি ইকুয়ালস টু ভি প্রপোর্শনাল টু ল্যামডা বললাম, তখন কে ধ্রুবক হয়ে গেছে বলতো? এফটা ধ্রুবক হয়ে গেছে, তাই না? তাই তো তুমি ওই যে সমানুপাতিক চিহ্ন আনতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। এফ ধ্রুবক মানে জি ম্যাম। একটাই ইনস্ট্রুমেন্ট, একটাই উৎস।
আমি যখন 1/f ইকুয়ালস টু ল্যামডা ব্যবহার করছি তখন কে ধ্রুবক হয়ে গেছে বলো তো? কে নাই? দেখো v ইকুয়ালস টু f ল্যামডার মধ্যে কে নাই এখানে? 1/f প্রপোর্শনাল টু ল্যামডা কোন রাশিটা নাই? ম্যাম ভি v নাই, তার মানে v এখানে ধ্রুবক। আর v ধ্রুবক মানে কি আরশাদ? মাধ্যম কি একটা না দুইটা? ম্যাম মাধ্যম ভাবো। মাধ্যম ম্যাম ম্যাম মাধ্যম দুইটা। না, মাধ্যম একটা। একটু হয়তো কনফিউজিং লাগতেছে তোমাদের ব্যাপারগুলা। মাধ্যম একটা কিভাবে মনে রাখবে আবার বলি। আমি তোমার সাথে বাতাসে কথা বলতেছি, বেগ যেভাবে যাবে, শব্দ যেভাবে পাস করবে, পানিতে শব্দ আরো দ্রুত পাস করবে, লোহাতে শব্দ আরো দ্রুত পাস করবে। ঠিক আছে? তাহলে বাতাসে শব্দের বেগ থেকে পানিতে শব্দের বেগ বেশি, পানি থেকে কঠিন পদার্থে আরো বেশি। তাহলে শব্দের বেগ একমাত্র তখনই ধ্রুবক হয় যখন তোমার মাধ্যম একটা, মাধ্যম কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? তোমরা আরেকবার একটু দেখো, জিনিসটা তো খুব কনফিউজিং, তাই তোমাদের কাছে এরকম লাগতেছে। ঠিক আছে? জি ম্যাম, কয়েকবার করলে ক্লিয়ার হয়ে কয়েকবার যাবে। পড়লে, যেমন তোমাদের বই কিন্তু এত ডিটেলসে দেয় না। তোমাদের বই বলছে আমার মাধ্যম যদি একটাই হয়, মাধ্যম একটা মানে কি? মাধ্যম একটা মানে ভি কনস্ট্যান্ট, ভি ধ্রুবক, মানে এইটা শুধু তোমাদের বইয়ে দিচ্ছে 1/f প্রপোর্শনাল টু ল্যামডা। নির্দিষ্ট মাধ্যমে কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এই এই সম্পর্কটা তো শুধু তোমাদের বইয়ে দিচ্ছে। এখন বাকিগুলা কি আমার দরকার আছে? অবশ্যই পরীক্ষার জন্য দরকার নাই, কিন্তু তোমার জানার জন্য জানতেই পারো তুমি। এবং এই শব্দের চ্যাপ্টার তুমি আজীবনই পাবা। তুমি এখন থেকে পড়াশোনা করো, হায়ার স্টাডিজ করো, সবসময় এই চ্যাপ্টারটা লাগেই, এটা থাকেই, এটা কখনো বাদ যায় না। আগে তাহলে 1/f প্রপোর্শন সেম, তাহলে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ আর ল্যামডা হচ্ছে 1/, প্রপোর্শনাল সম্পর্ক। তুমি কিন্তু উল্টাও লিখতে পারো, 1/f প্রপোর্শনাল ল্যামডা, আবার এফ প্রপোর্শনাল 1/, ল্যামডা, একই কথা না? দুইটা দেখো তো, 1/f প্রপোর্শনাল ল্যামডা আর এফ প্রপোর্শনাল 1/, ল্যামডা, একই কথা। জি ম্যাম। হ্যাঁ, এটা একটু ভুল করবা না। এবার আসে, এটা তো শব্দের বেলায় গেল, ওরা তোমাদেরকে আলোর কথাও বলেছে। আলোর কম্পাঙ্ক কিরকম আমরা একটু জানি। হ্যাঁ, আমাদের কয় ধরনের আলো আছে এই পৃথিবীতে বলো তো? পৃথিবী, এই মহাকাশে চিন্তা করো, অনেক আলো আছে। হ্যাঁ, যেমন মহাজাগতিক কিছু আলো আছে যেটা হয়তো আমরা দেখি না, গামা রে আছে, এক্স রে আছে, তারপরে হচ্ছে ইউভি রে আছে। আমরা ম্যাম বলি যে আলোর তো সূর্যের মেবি নির্দিষ্ট কোনো কালার নাই, তাই না? যেমন তুমি যদি এখন, এটাই আমি আর কি বলতেছি, নির্দিষ্ট কালার বলতে কি আমি যেটা দেখতে পাই সেটা রাস্তা, কিন্তু অন্যগুলোর তো কোনো কালার নেই, তাই না? যেমন তুমি যদি, যেমন মাইক্রোওয়েভ ওভেন যদি আমরা ইউজ করি, ওভেনে কোন রে থাকে? ওখানে মাইক্রোওয়েভ রে থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এখন তুমি বলতে পারো না দেখি তো গোল্ডেন কালার, তো ভিতরে তো লাইট জ্বালাচ্ছে দেখা গোল্ডেন কালার, কিন্তু সাধারণত ওই রের কোনো কালার নাই। তারপর তুমি দেখো, তুমি দুপুরবেলা যখন সূর্যের আলোতে যাও, যখন অনেক গরম থাকে, তখন বলা হয় যে এই সূর্যের আলোতে আলট্রা ভায়োলেট রে অনেক বেশি, অতি বেগুনি রশ্মি অনেক বেশি, তাই না? ম্যাম বেগুনির থেকে আমি তো হলুদ বেশি দেখি। বেগুনি থেকে হলুদ বেশি দেখা, সেটা ওটা কিন্তু অন্য কালার, ওটা সূর্যের আলোর কারণে। কিন্তু অতি বেগুনি রশ্মিটা তুমি কখনো দেখতে পাও না। যেমন আরেকটা এক্সাম্পল দেয়, যে যেই রশ্মি তোমরা দেখতে পাও না, যেমন হচ্ছে, তুমি রিমোট চালাও টিভিতে, তাই না? সো টিভি থেকে, রিমোট থেকে তুমি যখন টিভিতে কোনো সিগন্যাল দাও, যেমন 10 নম্বর চ্যানেলে যাবে, তাই আচ্ছা ঠিক আছে আপনি 10 নম্বর চ্যানেলে যাক, 5 নম্বর চ্যানেলে যাক, তো এভাবে তুমি যখন ওদেরকে কমান্ড করো, তো এটা কিভাবে যায় সেটাও একটা রে দিয়ে যায়, এটাকে আমরা বলি আইআর। হ্যাঁ, ইনফ্রারেড, বাংলায় বলি হচ্ছে অবলোহিত রশ্মি, এটাও কিন্তু আমরা চোখে দেখি না। তারপর তুমি এক্স রে করো, এক্স রেও কিন্তু তুমি হয়তো দেখতেছো একটা লাইট যাচ্ছে, ওটা এমনি তোমাকে দেখাচ্ছে, বাট আসলে কোনো লাইট তুমি দেখতে পাবা না চোখে। তাহলে তুমি যে লাইট দেখতে পাবা চোখে, সেটাকে আমরা কি বলি? দৃশ্যমান আলো বলি। আর দৃশ্যমান আলোগুলা দৃশ্যমানের জন্য তুমি দেখতে পাও, যেটা দৃশ্যমান না সেটা তুমি দেখতে পাও না। যেমন রেডিও ওয়েভ আছে, তাই না? আগে আমরা রেডিও চালাইতাম, টিভি ওয়েভ আছে, এখন টিভি চলে, দেখবে বড় বড় টিভির টাওয়ার থাকে, এটা থেকেও কিছু ওয়েভ আসে। তুমি মোবাইলে কথা বলো, মোবাইলেরও তো টাওয়ার থাকে, তাই না, বিভিন্ন অপারেটরের, এখান থেকে জি অনেক রে ম্যাম। আসে। কিন্তু এগুলো কি তুমি চোখে দেখো বলো তো? বা ওয়াইফাই এর গুলা, এইসব সিগন্যাল তুমি চোখে দেখতেছো না। তো এগুলাকে আমরা চোখে দেখি না। তো এবার আসলে যাদেরকে চোখে দেখি, কাদেরকে চোখে দেখি? দৃশ্যমান আলো।
দৃশ্যমান আলো কয় ধরনের হতে পারে? মৌলিকভাবে 7 ধরনের। 7টা যে রংধনুর কালার সেটা। আদনি তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি টাইপ করো। ওর মাইক্রোফোনে মেবি সমস্যা হয়েছে। আচ্ছা, তো এই 7টা কালার। এখন আমাকে আরশাদ বলল যে ও হচ্ছে সূর্য থেকে যেটা আসে ওটাকে ও গোল্ডেন দেখে। অন্য কোনো কালারও দেখে না, বেগুনি-টেগুনি। এটাকে আমরা কি বলি সাধারণত? এই 7টা কালার তোমার যদি কখনো একসাথে মিক্সড হয়ে যায় সেটার কালার হচ্ছে হোয়াইট। সেটাকে আমরা হোয়াইট কালার বলি, হ্যাঁ? গোল্ডেন এটা হচ্ছে সূর্যে অনেক তাপ থাকে, আগুনের কালারের মতো। এর জন্য এরকম। কিন্তু এটা আসলে জি হোয়াইট ম্যাম, আর কালার। পানি পানি দেওয়ার ফলে ওইটা মানে রেইনবো কালার হয়ে যায় পানি দেওয়ার গুড। পর। পানিতে হ্যাঁ, যেমন বৃষ্টির পর যদি সূর্য ওঠে কখনো বা রোদ উঠে তখন সেটা রেইনবো হয়। ভেরি গুড। তো এরকম একটা টেস্ট আছে। তোমরা যদি মনে করো খুব ভালোভাবে রোটেট করতেছে এমন একটা জিনিস যেমন ফ্যানের মাঝখানের যে জায়গাটা সিলিং ফ্যানের সেখানে তুমি মনে করো একটা সার্কেল নিলা, হুম? এরকম কাগজ দিয়ে একটা বানাইলা। এই কাগজকে 7টা ভাগে ভাগ করলা চাঁদা দিয়ে, হুম? 7টা ভাগে একদম সবগুলার অ্যাঙ্গেল সেম হইতে হবে। তো 7টা ভাগে যখন তুমি ভাগ করবা প্রত্যেকটা কালারে বেনি আসহ কলা দিবা, বেগুনি, নীল, আসমানি এভাবে। তারপর তুমি যদি ফ্যানের মাঝে লাগায় দাও বা কোনো একটা ঘুরতেছে অনেক জোরে এমন একটা কিছুতে এই জিনিসটা লাগায় দাও, ও যখন অনেক জোরে ঘুরবে তোমার কাছে এটা কি কালার দেখা যাবে জানো? সাদা দেখা যাবে। তুমি একটা কালারও ডিস্টিংগুইশ করতে পারবে না বা আলাদা করতে পারবে না বা পৃথক করতে পারবে না। তাহলে সবগুলা কালার মিলে সাধারণত কি কালার হয় বলতো? সাদা কালার হয়। আর সবগুলা কালার যদি কেউ কখনো অ্যাবজর্ভ করে ফেলে মানে শোষণ করে ফেলে, খেয়ে ফেলে কাইন্ড অফ, তাহলে সেটার কালার কি হয়? কালো হয়। তাহলে সবগুলা কালার কেউ যদি নিয়ে নেয় তাহলে সেটার কালার হচ্ছে কালো। আর সবগুলা কালার যদি মিক্সড হয়ে যায় একসাথে মিশ্রণ হয় সেটার কালার হচ্ছে সাদা। হুম? তো সাদা কালো এগুলা বুঝলা তুমি, বেনিয়া সহ কলা তুমি বুঝলা। এই যে বেগুনি, নীল, আসমানি, বেনিয়া সহ কলা যত কালার আছে কমলা, লাল, হ্যান-ত্যান, এদের মধ্যে আমরা এখন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য চিন্তা করব, কম্পাঙ্কের পার্থক্য চিন্তা করব। মাধ্যম চিন্তার কোনো কারণই নাই। তো আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তুমি দেখবা। তো এক্ষেত্রে আমরা দেখো বেনি আসহ কলা আমরা যদি চিন্তা করি এখানে বলছে নীল আলোর কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বলছে বেশি, তাই তার তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। আবার লাল আলোর কম্পাঙ্ক কম তাই তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে তুমি যে রেইনবো কালার বলতেছো না বেনিয়া সহ কলা মানে বেগুনি, আমি সবগুলা লিখলাম না এভাবে যাইতে থাকি, সবার লাস্টে কি হয়? লাল হয়। কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলতে পারবা? বেগুনি আর লালের মধ্যে, মানে তুমি যদি উপর থেকে নিচে নামো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কার 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 তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ম্যাম লালের। লাল। গুড। এর জন্য দেখবা সাধারণত কিন্তু আমরা বিপজ্জনক সাইন ও লাল ব্যবহার করি যেটা অনেক দূর থেকে দেখা যায়, হ্যাঁ? তো লালের কালার হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। লালের তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে বেশি হয় তাহলে তার কম্পাঙ্ক কেমন হবে? সবচেয়ে কম নাকি সবচেয়ে বেশি? ম্যাম সবচেয়ে কম। সবচেয়ে কম। কারণ তাদের সম্পর্কটা কিরকম আরশাদ? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ম্যাম ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো সবচেয়ে বেশি কম্পাঙ্ক কোন আলোর এই বেনিয়া সহ কলার মধ্যে? ম্যাম বেগুনি। বেগুনি। বেগুনি আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, হ্যাঁ? আর আমরা চোখে শান্তি পাই কোন কালার দেখে এটা জানি? এই বেনিয়া সহ কলার মধ্যে? জি ম্যাম, আমার কোনটা? আমার মনে হয় বাট হোয়াইট। না বেনিয়া সহ কলার মধ্যে। ঠিক আছে হোয়াইট হলে হয়তো তোমার ভালো লাগে। কিন্তু এটাকে বলে চোখের সেনসিটিভিটি। চোখের সেনসিটিভিটি ওখানে খুব বেশি বা খুব চোখটা খুব শান্তি পায় সবুজ কালার দেখলে। ঠিক এদের মাঝামাঝি যে সে। ঠিক আছে দেখো বেনি আসো কলার ঠিক মাঝখানে হচ্ছে সবুজ। আমরা সবুজ কালার দেখলে চোখের সেন্সিটিভিটি বা চোখ একটু আরামদায়ক ফিল করে, দেখবে সবুজের দিকে তাকায় থাকলে তোমার ভালো লাগে। আচ্ছা, তো এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করলাম, এটা আরেকবার একটু দেখবা। আসো আমরা এখন একটু একটু থিওরি টাইপস এর পড়াশোনা করি, শব্দের উৎপত্তি নিয়ে পড়াশোনা করি। ধাতব কোনো পদার্থের তৈরি থালা তোমরা সবাই দেখেছো, এরকম একটি থালা হাত থেকে পড়ে গেলে ঝনঝন করে শব্দ হয়। এরকম একটা থালা খুঁজে হাতে নিয়ে তার এক প্রান্ত শক্ত করে ধরে চামচ দিয়ে মাঝখানে একটা আঘাত দিলে তোমার একটা ধাতব শব্দ শুনতে পাবে। তখন ভালো করে তাকালে দেখবা থালাটা কাঁপতেছে। থালার মাঝে হাত দিয়ে কম্পনটা থামিয়ে দিলে দেখবে সঙ্গে সঙ্গে শব্দটাও থেমে গেছে। এখান থেকেই বোঝা যায় কম্পনের সাথে শব্দ একটা সম্পর্ক আছে। অবশ্যই ভাইব্রেট হয় দেখেই শব্দ হয়। আমাদের ভোকাল কর্ড যে বা স্বরতন্ত্রী আমাদের গলায় যেটা আছে সেটা একটা পর্দার মতো, সেটাও ভাইব্রেট হয় মানে কম্পিত হয় দেখে আমরা কথা বলতে পারি। থালার মাঝে হাত দিয়ে, আচ্ছা এখান থেকে বোঝা আছে কথা বলার সময় গলার নিচে হাত দিয়ে স্পর্শ করো, দেখবে এক ধরনের কম্পন হচ্ছে, এটা স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড।
নামে একটা পর্দা কাঁপিয়ে আমরা কথা বলি। যে কোনো বস্তুর কম্পন থেকে উৎপন্ন শব্দ উৎপন্ন হতে পারে। শব্দ যা মানুষ কিংবা অন্যান্য প্রাণী কানের মাধ্যমে অনুভব করে। শব্দ আসলে বস্তুর কম্পন থেকে পার্শ্ববর্তী মাধ্যমে সৃষ্ট অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা আমরা জানি। এটা একটা অনুদৈর্ঘ্য। মানে সংকোচন, প্রসারণ এরকম। সব কম্পাঙ্কের শব্দ শোনা যায় না। এই যে এটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট। সব কম্পাঙ্কের শব্দ শোনা যায় না। সব কম্পাঙ্কের আলো যেমন দেখা যায় না, শুধু বেনিয়াস ও কলা দেখা যায়, সেম ভাবে সব কম্পাঙ্কের শব্দ শোনা যায় না। মানুষের একটা শ্রাব্যতার সীমা আছে। মানুষের শ্রাব্যতার সীমা বা রেঞ্জ কত? 20 হার্টজ। হার্টজ যেন কার একক? VF ল্যামডা কোনটার একক হার্টজ? ম্যাম আপনি গত ক্লাসে পড়াইছিলেন মেবি না? কম্পাঙ্কের একক ভুলে গেলে কিন্তু হবে না। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। ওকে? তাহলে আমাদের ওকে ম্যাম। শ্রাব্যতার সীমা কত? 20 হার্টজ থেকে মানে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। মানে মানুষ হচ্ছে এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্তই শুনতে পাবে। 20 এর নিচে যদি কোনো শব্দ হয় সে শুনতে পাবে না। 20,000 হার্টজ এর উপরে হলেও সে কোনো শব্দ শুনতে পাবে না। তো 20 হার্টজ এর নিচের যে শব্দ সেটা যেহেতু অবশ্যই নিচে, এরকম আমরা নিচে কোনো কিছুকে সাব দিয়ে প্রকাশ করি, তো এটাকে আমরা বলবো সাবসনিক। 20,000 এর উপরে যেটা বুঝতেই পারতেছো আল্ট্রা বোঝানো হয়, সেই শব্দটাকে আমরা বলবো আল্ট্রাসনিক। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে জি ম্যাম। সাবসনিক আর একটা হচ্ছে আল্ট্রাসনিক। কোনটাকে কত হার্টজের নিচে বলতো? সাবসনিক মানে কত হার্টজের নিচে হবে? ম্যাম 20 হার্জের নিচে। হ্যাঁ, যেমন 20 হার্টজের নিচে তুমি যদি বলো কোন শব্দ, ধরো পিঁপড়া, দুইটা পিঁপড়া ধরো কথা বলতেছে, আমরা শুনতে পাচ্ছি না কেন? কারণ এটা 20 হার্টজের নিচে, এর জন্য আমরা শুনতে পাচ্ছি না। আবার ধরো ম্যাম ভূমিকম্প। হ্যাঁ বলো। ম্যাম পিঁপড়া কথা বলে? মানে আমি বুঝাইলাম আর কি, ধরো তারা কোনো শব্দ তৈরি করতেছে, সেটা তুমি কিন্তু শুনো না, তাই না? কথা জি বলতেই ম্যাম। পারে, বলবে না কেন? দেখবা যে মৌমাছি আছে না, মৌমাছিরা কিন্তু নিজেদের মধ্যে সবচেয়ে ভালো যদি কমিউনিকেশন কোনো প্রাণীদের মধ্যে হয়ে থাকে মানুষের পরে, সেটা হচ্ছে মৌমাছি। মৌমাছিরা নিজেদের মধ্যে বিভিন্ন ভাবে কথা বলার ট্রাই করে। কথা বলতে কি এরকম আমাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না। বিভিন্ন ভাবে, যেমন অনেক সময় ওরা নেচে গিয়েও দেখায়, দেখবা মৌমাছি একটা প্যাটার্নে নাচতেছে, নাচতেছে মানে কি উঠতেছে, এটা দিয়েও একটা কথা বুঝাচ্ছে। তার তার পাশের মৌমাছিটা সেটা বুঝতে পারবে। তো আমি তুমি কিন্তু এগুলো কখনো শুনি না। বা ধরো পিঁপড়া কোনো শব্দও করলো, বিড়াল যেমন ম্যাও ম্যাও করলে তুমি এটা শুনতে পারো, পিঁপড়াও তো করতে পারে, পারে না? আমরা তো জানি না, হয়তো করতে পারে। তো সেটা কিন্তু আমরা শুনি না, কারণ সেটা 20 হার্টজ এর নিচে। আবার ধরো তুমি কি জানো ভূমিকম্প যখন হয় তখন কি হয়? দুইটা প্লেটের মধ্যে ধাক্কা খায়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, টেকটনিক আমরা ওই প্লেট। যে হ্যাঁ টেকটনিক প্লেট আমরা ভৌগোলিক চ্যাপ্টারটাতে পড়ছিলাম, গুড। তো সেই দুইটা প্লেটের মধ্যে ধাক্কা খেলে তুমি বুঝতে পারতেছো এই প্লেট তো আর আমাদের বাসার প্লেটের মতো না, এত ছোট। সো এই দুইটা প্লেট যখন ধাক্কা খাবে ভৌগোলিক অবস্থানে, সেটা অনেক জোরে শব্দ হবে। এবং সেটা তাহলে কত হার্টজের বেশি? অবশ্যই 20,000 হার্টজের অনেক বেশি। সেই শব্দ আমরা শুনতে পাই না। সেই শব্দ অনেকে শুনতে পায়, আমরা শুনতে পাই না। অনেকে বলতে কারা? যেমন হাতি শুনতে পায়, বিভিন্ন বন্য প্রাণী শুনতে পায়। তোমার বাসায় যদি মাছ থাকে মাছ শুনতে পাবে, যেমন গোল্ডফিশ, এরা সাধারণত শুনতে পায়। তুমি দেখবা, তুমি কখনো দেখেছো কিনা আমি ম্যাম জানি না। বিড়াল শুনতে পায় না? আমি আসলে বিড়াল একটা জানি না, যদি ভূমিকম্পের সময় সে খুব নড়াচড়া করে বা চিৎকার চেঁচামেচি করে বুঝতে পারবো ও শুনতে পায়। ঠিক আছে, যেমন হচ্ছে আমি তোমাকে এটা কেন বললাম, তুমি বিভিন্ন মুভি বা কিছুতে দেখতে পাও বা কোনো ডকুমেন্টারিতেও দেখবা, কখনো যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে বা কয়েক মিনিট আগে কোনো এলাকার বড় বড় কোনো বনের বা কোনো জায়গার বড় বড় যত প্রাণী আছে, যেমন হাতি বা বন্য গরু বা যারা আছে, তারা একসাথে দৌড়াতে থাকে, তাই না? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে থাকে না? তার জি একটু ম্যাম। পরেই কিন্তু ভূমিকম্প শুরু হয়। এটার মানে হচ্ছে ওরা শব্দটা শুনতে পাইছে দূর থেকে। এবং এটা মাছও হয়, আমাদের বাসায় মাছ ছিল, মাছও খুব দৌড়াদৌড়ি করে ভূমিকম্প হওয়ার সময় বা ভূমিকম্প হওয়ার আগে। ওরা এই শব্দটা হয়তো শুনতে পায়, আমি জানি না, বাট শুনতে পায়। তো এটাকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ডের কোনো ব্যবহার কি আমাকে বলতে পারবে আরশাদ? ম্যাম আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহার বলতে বুঝলাম না কোশ্চেনটা। যেমন আল্ট্রাসনিক সাউন্ডকে আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে বা আমাদের উপকারে কোনো কাজে ব্যবহার করে, কোন কাজে ব্যবহার করে? কোনো কিছু পরিষ্কার করার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্ট্রাসনিক ইউজ করি। যেমন ল্যাবরেটরিতে তুমি দেখবা আল্ট্রাসনিকেটর থাকে, ওটা দিয়ে আমরা অনেক সময় ছোট ছোট পার্টিকেলস গুলো রিমুভ করি। হ্যাঁ, ওই সাউন্ডটা তুমি শুনতে পাবা না। তারপর আল্ট্রাসোনোগ্রাফি, এটা শুনেছো?
জি ম্যাম। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। আরো অনেক ব্যবহার আছে। অনেক সময় তোমার হচ্ছে ইকোর মতো করে আমরা আল্ট্রাসাউন্ড পাঠাই যে সমুদ্রের নিচে কি আছে বা খনি আছে কিনা, কত দূরে আছে। এগুলো বুঝার জন্য অনেক সময় এইসব সাউন্ড ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার আমরা পড়বো। এবার চলে আসি আমরা যদি এটা বুঝি এটা পড়বা মানুষের শ্রাব্যতার সীমা কত বলো অর্ষাদ? শ্রাব্যতার সীমা ম্যাম কত 20 হয়? হার্টজ। 20 হার্টজ থেকে কত হার্টজ? ম্যাম 20,000। 20,000 মানে আমি 20ও শুনতে পারবো, 21ও শুনতে পারবো, আবার 19,000ও শুনতে পারবো, কিন্তু 21,000 আমি শুনতে পারবো না, বা 20,001ও আমি শুনতে পারবো না। ঠিক আছে, এবার চলে আসো শব্দের গতি। একটু আগেই আমরা জেনেছি যে তরঙ্গের বেগ আছে। শব্দ যেহেতু একটা তরঙ্গ, তাই কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের একটা নির্দিষ্ট বেগ আছে। বিভিন্ন মাধ্যমের সংকোচন প্রসারণ যেহেতু একইভাবে হয় না, তাই মাধ্যম ভেদে শব্দের বেগও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে দেখো, এই কথাটা কি তোমরা আমার সাথে একমত? এটা কিন্তু আমি এতক্ষণ বলছি তোমাদেরকে। আদনি তুমিও বলতে পারো চাইলে, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে লিখে দেখাতে পারো। তুমি চাইলে আরেকবার জয়েন করতে পারো আদনি, যদি দেখো তোমার মাইক্রোফোন ঠিক হয় কিনা। ম্যাম লিভ নিয়ে জয়েন করলে ঠিক হইতে পারে, মেবি শিওর না, বাট হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটাই বললাম আর কি। আদনি তুমি চাইলে দেখতে পারো। তো তাহলে দেখো, এখানে বলেছে মাধ্যম ভেদে শব্দের বেগও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো লিভ নিয়েছে। আশা এই কথাটা কি ঠিক আছে, মাধ্যম ভেদে শব্দের বেগ ভিন্ন হয়? জি ম্যাম। সবচেয়ে বেশি শব্দের বেগ কোন পদার্থে? কঠিন, তরল নাকি বায়বীয়? ম্যাম পদার্থে কঠিন। কঠিন পদার্থ, এটা একটু মনে রাখবা। তোমরা হয়তো বুঝতেছো না, কিন্তু কঠিন পদার্থ দিয়ে শব্দ খুব তাড়াতাড়ি পাস হয়। আবার ধরো তুমি তরল পদার্থে যে একটু কম্পারেটিভলি কম হবে, বায়বীয়তে তো সবচেয়ে কম হবে। মানে বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, পানিতে বেশি, কঠিন পদার্থে আরো বেশি। আচ্ছা জি আপনি ম্যাম, আপনি তুমি একটু কি, আগে পড়াইছেন। হ্যাঁ, আপনি তুমি কি শুনতে পাচ্ছ? মানে তোমার মাইক্রোফোন কি ঠিক হয়েছে? ম্যাম লিভ তো নেয়নি ওই। না না, লিভ নিয়েছিল তো, লিভ নিয়ে আবার জয়েন করলো। ম্যাম ওইটা আরেকটা ফাহিম স্যার মনে হয় ঢুকছিল, মেডিজির দুইটা ছিল তো। হ্যাঁ, কিন্তু আদনিও মাত্র, মানে আদনিও মাত্র জয়েন করলো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আপনি আমাকে বললো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে চ্যাটে লিখে দাও। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো যেহেতু শক্তভাবে, এই যে দেখো তোমাকে কারণটা বলতেছে, যেহেতু শক্তভাবে পদার্থের একটি খণ্ড হিসেবে যুক্ত থাকে, তাই এক টুকরা কঠিন পদার্থের এক প্রান্ত নাড়ালে সেই কম্পনটি খুব দ্রুত অন্য প্রান্তে পৌঁছে যায়। সে কারণে কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি। তরল পদার্থের যেহেতু তোমার অণুগুলো একটু ঢিলা ঢালা থাকে, তোমরা কিন্তু এগুলো জানো, তরল পদার্থে হচ্ছে অণুগুলো একটু দূরে দূরে থাকে, তাই তাদের তরল পদার্থের কম্পন একটা থেকে আরেকটা যেতে একটু দেরি হয়। আর বায়বীয় পদার্থ তো সবচেয়ে দূরে থাকে, তাই না? তাদের মধ্যে আন্তঃ আণবিক ফাঁকা স্থান সবচেয়ে কম, তাই বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। এখন আসলে তিনটা ভ্যালু আমরা একটু জেনে নেই। বাতাসে শব্দের বেগটা মনে রাখবে, এটা হচ্ছে 332 বা 332 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 4 গুণ বেশি, 1481 মিটার পার সেকেন্ড বা 1481। আর লোহাতে শব্দের বেগ পানি থেকে আরো 3 গুণ বেশি, সেটা হচ্ছে 5120 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে, আচ্ছা এই যে সুর শলাকা যেগুলো নিয়ে কাজ করতেছে, এগুলা তোমার কিন্তু মান্থলি এক্সামে নাই, এখানে কোনো টপিকই। এখানে আর কি একটা ম্যাথস দেখাচ্ছে, আসলে এটা একটু আমরা দেখি। সুর শলাকা দিয়ে, সুর শলাকার, এই যে সুর শলাকার বাংলা হচ্ছে টিউনিং ফর্ক, আমি বাংলাটা ভুলে গেছিলাম। এটাকেই বলে সুর শলাকা, মানে যেই শলাকা দিয়ে সুর বানানো যায়, তাই না? এটাকে বলে সুর শলাকা বা টিউনিং ফর্ক। সুর শলাকা দিয়ে একটি নির্দিষ্ট কম্পনের শব্দ তৈরি করা যায়। কত? 830 হার্জ, মানে এটা হচ্ছে তার কম্পাঙ্ক। 830 হার্জ কম্পাঙ্কের একটি সুরশলাকা কম্পিত করা হলে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে কি ল্যামডা জানতে চাইছে। তাহলে তোমার কাছে কি দেয়া আছে? এফ দেয়া আছে, যেহেতু বাতাসে। আচ্ছা, যেহেতু বাতাসে, তাহলে তার বেগও তুমি জানো 332। তোমার ল্যামডা বের করে দিতে হবে, পারবা? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে? ম্যাম নিচে দেওয়া আছে। হ্যাঁ, দেখবা কেন নিচে দেয়া আছে? এগুলো দেখা যাবে না। ল্যামডা ইকুয়ালস টু কত হবে? ভি বাই এফ হবে। তোমরা এটা করো, আমি তাহলে আরেকটা দিব তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা ম্যাম।
দেখো একবার ভিটার এককটা খেয়াল করবা, যেহেতু কোনো একক যদি আমি চেঞ্জ করে দিই তুমি যাতে তখন পারো। তাহলে 332 আর ডিভাইডেড বাই 830 হার্জ ম্যাম কত ভি আসে? মানে বেগটা না? বেগ, হ্যাঁ আমরা এগুলো লিখে নিব। কিভাবে করব? ডান পাশে লিখে নিব দেয়া আছে, বা এক পাশে লিখলেই হয়, ডান পাশে যে লিখতে হবে এমন কোনো কথা না। দেয়া আছে শব্দের বেগ, তারপর কমা দিবা, ভি লিখবা, কত দেয়া? 332 332 মিটার পার সেকেন্ড। তারপর লিখবা যে কম্পাঙ্ক এফ কত দেয়া আছে? 830 মনে হয়, 830 হার্জ। তাহলে ল্যামডা কত বের করে ফেলো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত আছে? ম্যাম এইটার তো অ্যান্সার দেওয়া আছে, আপনি না হয় অন্য আরেকটা করতে দেন। হ্যাঁ বাট এটা করছো আগে সেটা বলো। জি ম্যাম, খাতায় তুলে নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা একটু করি। আদনি তুমি চাইলে আমাকে অ্যান্সার চ্যাট বক্সে দিতে পারো। তো আমি তোমাদেরকে যদি নাম্বার একটু ঘুরাই দিই, বা এটাই না দেই অন্য কিছু দেই আমি। তো একটা শস্যলেখা নিলাম, কোন মাধ্যমে আছে? পানিতে আছে ধরো, হ্যাঁ। তো আমি বলে দিচ্ছি কিন্তু মাধ্যম হচ্ছে পানি। তাহলে ভিডব্লিউ কত বলো তো? বলে দিবে সাধারণত তোমাকে কোয়েশ্চেনে। কত? 1481 না? হ্যাঁ 1481 মিটার পার সেকেন্ড। তাহলে কোন একটা শস্যলেখা পানিতে নেওয়া হয়েছে, তার বেগ হচ্ছে 1481 মিটার পার সেকেন্ড। সেই শস্যলেখা দিয়ে একটা কম্পন তৈরি করা হয়েছে। সেই কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সেই কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে তার কম্পাঙ্ক কত? পারা যাবে? ম্যাম একটু টাইম দেন, করে দেখাই। হ্যাঁ কোশ্চেনটা চাইলে লিখে নাও, আমি বলে নেই। পানিতে একটি টিউনিং ফর্কে 100 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ উৎপন্ন করা হয়েছে, তার সেই তরঙ্গটির কম্পাঙ্ক কত? আর ব্রেকেটে লিখে নিতে পারো পানিতে শব্দের বেগ 1481 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা ম্যাম। হ্যাঁ করে ফেলো, দুজনেই করো, আমাকে অ্যান্সার জানাও। ম্যাম 14.81। ইউনিট বলতে হবে, মানে একক বলতে হবে। একদম সমান সমান মিলে গেছে না? ইউনিট বলো হচ্ছে তো আরশাদ, এককটা কত হবে? 14.80। ম্যাম 14.81। ম্যাম না, না ম্যাম, 81। কত? 81, 14.81। না একটু ভুল করছো, আমি বলে দেই কি করছো, এটা সেন্টিমিটার আছে। এসআই এককে করতে হবে সবগুলা। ম্যাম এটা একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা হ্যাঁ শিওর, তোমার অ্যান্সার অনেক কাছাকাছি গেছে, যে 100 পার্থক্য হয়েছে আর কি। কিরকম দেখো, আমরা জানতে চাইছি এফ ইকুয়ালস টু কত। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু, আচ্ছা আজান দিচ্ছে আমি একটু চুপ থাকি। আচ্ছা দেখো, আমরা এসআই এককে সবগুলা লিখবো। ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেম একক আছে, আমার কোনো সমস্যা নাই, মানে ঠিকঠাক একক আছে। কিন্তু ল্যামডা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার সিজিএস একক, এসআই একক না। এসআই একক কি? মিটার। 100 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার পাবা, সেটা কত? 1। তাহলে দেখো তো আমার অ্যান্সার কি হবে? 1481 হবে। তাহলে তার কম্পাঙ্ক কত হবে? তুমি বলছো 14.81, এবার বুঝছো তোমার কেন পয়েন্ট আসছে? জি ম্যাম। কারণ তুমি 100 দিয়ে ভাগ করো নাই, তুমি ল্যামডার ভ্যালু 100ই লিখে রাখছো। ল্যামডার ভ্যালু কত দিতে হবে? ম্যাম 1 মানে 1 ভাগ দিতে দিতে হবে। হবে। হ্যাঁ 1 দিতে হবে, বুঝছো? জি ম্যাম এবার বুঝছি। আচ্ছা তাহলে দেখি তো আরেকটা দিই তো তোমাদেরকে। আপনি, আমি কিন্তু তোমার কোনো রেসপন্স পাচ্ছি না, তুমি আমাকে কি অ্যান্সার দিচ্ছ? না তুমি আমাকে অ্যান্সারও জানাও নাই। আচ্ছা তো এটা হচ্ছে একটা তরঙ্গ। এই তরঙ্গটার কি কি দিয়ে দেই, ধরো আমি এইটুকু দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে এই পয়েন্ট পর্যন্ত। এই পয়েন্ট পর্যন্ত তার ল্যামডার ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। এই পয়েন্টের দূরত্ব কত? ল্যামডা না, এই পয়েন্টের দৈর্ঘ্য কত? ধরো এই পয়েন্ট হচ্ছে 0.25 মিটার, মিটারেই দিয়ে দিলাম, হ্যাঁ। এই পাশ বরাবর কি দেখাচ্ছি? তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বুঝাচ্ছি, হ্যাঁ। আমি চাইলে এখানে লিখে রাখতে পারি, এটা হচ্ছে ল্যামডা বুঝাচ্ছে এই পাশে।
এক্স অক্ষ, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর কি দেখাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর ধরো তরঙ্গের বিস্তার দেখাচ্ছে। তো আমি যদি বলি যে এই শব্দটার বা এই তরঙ্গটার কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু 100 হার্জ, তাহলে তরঙ্গের বেগ কত বের করতে পারবা আরশাদ? ম্যাম একটু ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ শিওর। তুমি আমাকে শুধু আগে জানাও ল্যামডা কত, এখান থেকে চিত্র থেকে বলো তো ল্যামডা কত। আমি শুধু তরঙ্গ শীর্ষের দৈর্ঘ্য দিছি 0.25, তাহলে ল্যামডা কত? ম্যাম ল্যামডা 1। কোনটুকু দূরত্ব ল্যামডা বলো? এইটা কতটুকু দূরত্ব? এটা কি একটা তরঙ্গ ম্যাম দৈর্ঘ্য হয়েছে নাকি অর্ধেকটা? ম্যাম অর্ধেক। অর্ধেকটা। এই পুরাটা নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য না বলো তো? এই পুরাটা একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ নিয়ে। জি ম্যাম। তাহলে আমি কি লিখবো? চিত্র অনুযায়ী ল্যামডা বাই 2 ইকুয়ালস টু 0.25। ল্যামডা বাই 2 মানে হচ্ছে ল্যামডার অর্ধেক হচ্ছে 0.25। তাহলে একটা ল্যামডা কত হবে? ম্যাম 50। বের করো। কত? এই 50 ঠিক মতো হিসাব করো। 0.25 ইন্টু 2, 25 দুগুণা কত হয়? 50। তো 0.2 ঘর আগে, তাহলে কত হবে? 0.50 বা 0.5 যেটা বলো। ঠিক আছে না ম্যাম আরশাদ? এইটাই তো বললাম। তুমি 50 বলছো কেন? 50 বলা যাবে না। ও মানে 0। ও আচ্ছা, তুমি 0.50 বলছো। আচ্ছা, সাধারণত আমরা পয়েন্টের পর নাম্বার গুলো রিড করবা, যেমন 50 এভাবে বলবো। আমি ভাবছি তুমি শুধু 50 বলছো। যদি 0.50 বলে থাকো ভেরি গুড, তাহলে ঠিক আছে। তাহলে এবার বলো ভি কত? এবার তো পারবা। শব্দগুলা আটকে যাওয়া আছে পারে। কথা মনে হয় আটকে যাচ্ছে না, আরেকবার বলো। আমি আরেকবার বলি, সরি। এবার দেখো ল্যামডা আছে তোমার কাছে, তাহলে ভি কত বের করে ফেলো। ম্যাম আপনি তো অ্যান্সার বের করে দিছেন না? কত এসেছে? এরকম এসেছে? জি ম্যাম, আমি খাতায় করলাম, চাইলে পিকও দেখাইতে পারবো। না না, কোনো সমস্যা নেই। দেখো তো 50 মিটার পার সেকেন্ড আসছে কিনা আসছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখে, আমি তোমাদের পুরো ক্লাসকেই সেন্ড করে রাখবো না হোমওয়ার্কটা। এটা তোমরা আমাকে নেক্সট মানে পরীক্ষার পরের ক্লাস, যেটা শনিবার পরে মানে 1 তারিখ, ওই দিন দেখাইলেই হবে। এটা এই তোমাদের এই টপিক কিন্তু পরীক্ষায় নাই, আমি বলে দিলাম। আচ্ছা, তো তোমাকে আমি এরকম একটা দিলাম, একটা চিত্র। সেখানে আমি এই যে পিকটা, এই পিকের অর্ধেক ভ্যালু দিছে। এটার দৈর্ঘ্য কত দিলাম? এটার দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম ধরো হচ্ছে 0.1 বা 0.2 দেই, 0.2 মিটার। হ্যাঁ, এখান থেকে তোমাকে ল্যামডা বের করতে হবে। তাহলে এই বরাবর এক্স অক্ষ বরাবর আমি কি দেখাচ্ছি? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এখানে আমি ল্যামডা দেখাচ্ছি এক্স অক্ষ বরাবর। তাহলে তোমার এখানে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ম্যাম আবার এরকম তরঙ্গ দিয়ে দিই, বেগ। তরঙ্গের বেগ বের করতে হবে। হ্যাঁ, কম্পাঙ্ক কত দিব? ধরো 200 দেই। কম্পাঙ্কের বেগ যদি 200 হার্জ হয়, সরি, কম্পাঙ্ক যদি 200 হার্জ হয়, তাহলে এই তরঙ্গের বেগ কত বের করবা? এটা হোমওয়ার্ক নিব না ম্যাম? হ্যাঁ মানে এটা হোমওয়ার্ক নিব? হ্যাঁ, এটা হোমওয়ার্ক নেবে, এটা এখন করা লাগবে। আমি এটা তোমাদের সবাইকে দরকার হলে স্ক্রিনশটটা পাঠিয়ে দিব না। ঠিক আছে? ওকে ম্যাম।